আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান আজকে আপনাদের জন্য একটা রহস্যময় হরর সিনেমার গল্প নিয়ে হাজির হলাম। যে গল্পটা শেষ হয়ে গেলেও আপনাদের মাথায় রেখে যাবে অনেক অনেক প্রশ্ন। এছাড়াও গাছ কিভাবে মানুষ খেয়ে ফেলে আর মানবজাতি কিভাবে নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে আনে, এইসবই দেখানো হয়েছে আজকের এই গল্পে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ইন্ট্রো চলতে থাকার আপনারা চাইলে ততক্ষণে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। গল্পের শুরুতে আমাদের আফ্রিকার ঘন একটা জঙ্গল দেখানো হয়, আর এই জঙ্গলটা এতটাই ঘন ছিল যে উপর থেকে এটাকে দেখেই ভুতুরে জঙ্গল মনে হচ্ছিল। তো যাই হোক, এই জঙ্গলের ভেতরে দুজন ফরেস্ট অফিসার ক্যাবি এবং উইনস্ট্যান্ট গিয়েছিল একটা সার্ভে করার জন্য। আসলে অনেক আগে এই জঙ্গলের ভেতরে বেশ কিছু ক্যামেরা লাগানো ছিল, আর তাছাড়াও ক্যাবি নিজেও একটা ড্রোন জঙ্গলের ভেতরে পাঠিয়েছিল জঙ্গলের এরিয়াল সার্ভে করার জন্য। কিন্তু অদ্ভুতভাবে কিছুক্ষণের মধ্যেই ক্যাবির ড্রোনের সামনে একজন মানুষ চলে আসে। ক্যাবি অবাক হয়ে যায়, কারণ এই জঙ্গলে কোনো মানুষ বসবাসের কথাই ছিল না। আর তাছাড়াও এই জঙ্গলের সেই জঙ্গলি মানুষটা ড্রোনটাকে ভেঙে নিজেদের সাথে নিয়ে যেতে থাকে। এদিকে নৌকায় বসে থাকা ক্যাবি সিদ্ধান্ত নেয় যে সে এই ড্রোনটাকে উদ্ধার করতে যাবে, কিন্তু উইনস্টন তাকে বলে যে কোনো দরকার নেই। জঙ্গলের এই জায়গা থেকে এর আগেও অনেক মানুষ গায়েব হয়ে গেছে, এর থেকে ভালো আমি তোমাকে নতুন একটা ড্রোন কিনে দেব। কিন্তু ক্যাবি জঙ্গলের ভেতরে যে মানুষটাকে দেখতে পেয়েছে এই ব্যাপারে উইনস্ট্যান্টকে কিছু না বলেই তার কাছ থেকে 1 ঘন্টা সময় নিয়ে নেয় জঙ্গলের ভেতর থেকে সেই ড্রোনটা নিয়ে আসার জন্য। আর ক্যাবির এত অনুরোধ শুনে উইনস্ট্যান্ট তাকে জঙ্গলের ভেতরে যাবার অনুমতি দিয়ে দেয়। এদিকে আমরা জঙ্গলের ভেতরে দুজন জঙ্গলি মানুষকে দেখতে পাই, যারা কিনা সেই ড্রোনটাকে ভেঙে নিজেদের কাঁধে করে নিয়ে যাচ্ছিল। আর যাবার পথে সেই মানুষগুলো ফরেস্ট অফিসারদের লাগিয়ে রাখা সেই ক্যামেরাগুলোতে কাদা মাখিয়ে দিচ্ছিল। আর তাছাড়াও জঙ্গলের মাঝে মাঝে তারা বিভিন্ন ধরনের ফাঁদও পেতে রাখছিল। এদিকে কিছুক্ষণের মধ্যে ক্যাবি নিজেও জঙ্গলের ভেতরে পৌঁছে যায়, আর সে নিজের ড্রোনটাকে খোঁজার কাজে লেগে পড়ে। এছাড়া উইনস্ট্যান্ট কিছু দূর এগিয়ে গিয়ে নিজেদের লাগানো ক্যামেরাগুলো যখন চেক করতে গিয়েছিল, তখনই সে দেখতে পায় যে তাদের ক্যামেরার লেন্সে কেউ যেন কাদা লাগিয়ে রেখেছে। আর এখন আমরা আবারও সেই জঙ্গলি মানুষ দুটোকে দেখতে পাই, যারা কিনা জঙ্গলের ভেতর থেকে বেশ কিছু পোকামাকড় সংগ্রহ করার পরে একটা অদ্ভুত রকমের মাশরুম খুঁজে পায়, যে মাশরুমের ভেতর থেকে ধুলাবালির মতো কিছু একটা বস্তু হাওয়ায় উড়তে থাকে। আর সেই বস্তুগুলো থেকে বাঁচার জন্য এই জঙ্গলি মানুষ দুজনও নিজেদের নাক মুখ বেঁধে ফেলে। এদিকে ক্যাবি জঙ্গলের ভেতরে খোঁজাখুঁজি করতে গিয়ে সে নিজেই হারিয়ে যায়। সে ম্যাপ দেখে নিজের অবস্থান চিহ্নিত করার সময় হঠাৎ করেই আশপাশ থেকে ভয়ঙ্কর শব্দ শুনতে পায়। তাই ক্যাবি দৌড়ে পালানোর এক পর্যায়ে সেই জঙ্গলি মানুষগুলোর পেতে রাখা ফাঁদে পা দিয়ে ভয়ঙ্কর আহত হয়ে যায়। ক্যাবি সাহায্যের জন্য ওয়াকিটকির মাধ্যমে উইনস্ট্যান্টের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু উইনস্ট্যান্ট ওয়াকিটকি নৌকার উপরে ফেলে রেখে জঙ্গলের ভেতরে চলে গিয়েছিল। তাই সে ক্যাবির সাথে কোনো যোগাযোগই করতে পারে না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ক্যাবির আত্মচিৎকার শুনতে পেয়ে উইনস্ট্যান্ট দ্রুত ওয়াকিটকির কাছে গেলেও সেটা পানির মধ্যে পড়ে নষ্ট হয়ে যায়। তাই সে নৌকা নিয়ে বেরিয়ে পড়ে ক্যাবিকে খোঁজার জন্য। আর ততক্ষণে রাত হয়ে গিয়েছিল, তাই ক্যাবি আহত অবস্থাতেই জঙ্গল থেকে বের হবার চেষ্টা করতে গেলে সে ওই ছত্রাকগুলো থেকে বের হওয়া ধুলাবালির মতো বস্তুগুলোর মাধ্যমে সংক্রামিত হয়ে যায়। আর এই অবস্থাতেই সে তার সামনে একটা পরিত্যক্ত বাড়ি দেখতে পায়। ক্যাবি কোনো রকমে সেই ঘরের ভেতরে ঢুকলে কাউকে খুঁজে না পেয়ে সে নিজের ক্ষতস্থানটা বেঁধে সেখানেই শুয়ে পড়ে। আর অপরদিকে উইনস্ট্যান্ট ক্যাবিকে খুঁজতে খুঁজতে এই অন্ধকার জঙ্গলের অনেকটাই গভীরে চলে গিয়েছিল। আর কিছুক্ষণের মধ্যেই উইনস্ট্যান্ট তার আশেপাশে ভয়ঙ্কর শব্দ শুনতে পেয়ে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এছাড়াও সেই পরিত্যক্ত ঘরের ভেতরে শুয়ে থাকা ক্যাবি ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন দেখতে পায়, যে তার শরীরে ছত্রাক জন্মাচ্ছে। আর তখনই সেই ঘরের ভেতরে জঙ্গলি দুজন মানুষ চলে আসে। আর এই মানুষ দুজন প্রথমে ক্যাবিকে নিজেদের শত্রু মনে করলেও তারা ক্যাবির আহত অবস্থা দেখে তাকে না মেরে বরং তার সেবা শুশ্রূষা করতে থাকে। এদিকে জঙ্গলের ভেতরে প্রচণ্ড ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকা উইনস্টন তার সামনে
ভয়ঙ্কর কোনো কিছু একটা দেখতে পেয়ে দ্রুত সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু পালাতে পালাতে এক পর্যায়ে উইনস্টন যখন লুকিয়ে পড়েছিল, তখনই পেছন থেকে গাছের শিকড়ের মতো একটা বস্তু এসে তাকে আক্রমণ করে, আর সাথে সাথে উইনস্টন সংক্রামিত হয়ে যায়। এদিকে পরদিন সকালে সেই জঙ্গলি মানুষগুলো ক্যাবির পায়ের ক্ষতস্থানের উপরে এক ধরনের গাছগাছালি দিয়ে তৈরি ঔষধ লাগিয়ে দিতে থাকে। আর এই অবস্থাতে জঙ্গলি সেই যুবক ছেলেটা ক্যাবিকে দেখে অনেক আগ্রহী হয়ে পড়ে। আর তাছাড়াও ক্যাবি আবারও দুঃস্বপ্ন দেখতে পায় যে তার শরীরে ছত্রাক জন্মাচ্ছে। এইসব কিছু দেখে ক্যাবি ঘুম থেকে জেগে ওঠে আর আবারও সে তার বস উইনস্টনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। আর এবার সে ওয়াকিটকির মাধ্যমে উইনস্টনের ভয়ঙ্কর আর্তনাদ এবং চিৎকার শুনতে পায়। ক্যাবি প্রচণ্ড ভয় পেয়ে যায় আর সে উইনস্টনকে সিগন্যাল দেবার জন্য ঘরের ভেতরে ছোট্ট করে আগুন লাগিয়ে ধোঁয়া ওড়াতে থাকে, যাতে করে উইনস্টন তাকে খুঁজে পেতে পারে। এদিকে জঙ্গলের ভেতরে সেই জঙ্গলি মানুষ দুজন অদ্ভুত একটা প্রাণীকে শিকার করে দ্রুত সেটাকে নিয়ে বাড়িতে ফিরে চলে আসে, আর সবার আগে তারা ক্যাবির জ্বালানো সেই আগুনটা নিভিয়ে দেয়। আর এখানে থাকা বয়স্ক লোকটা ক্যাবিকে বলে যে আমরা রাত ছাড়া কখনোই আগুন জ্বালাই না, আর তুমিও জ্বালাবে না। এখন রাতের বেলা ক্যাবি এই লোক দুটোর ব্যাপারে জানার জন্য অনেক আগ্রহী হয়ে যায় এবং সে এই সিনিয়র লোকটাকে জিজ্ঞাসা করে যে তোমরা কারা, তোমরা কেন এই জনমানবহীন জঙ্গলের ভেতরে থাকো, তোমাদের কথাবার্তা শুনে তো অনেক আধুনিক মানুষ বলে মনে হয়। এইসব কথা শুনে এই সিনিয়র লোকটা নিজের পরিচয় তাকে জানায়, আর সে বলে যে আমার নাম ব্র্যান্ড, আমি একজন প্ল্যান্ট প্যাথোলজি বিভাগের সায়েন্টিস্ট ছিলাম, আর আমার স্ত্রী লিলির মৃত্যুর পরে আমি এই জঙ্গলে এসে বসবাস করতে শুরু করেছি। আসলে লিলি নিজেও একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার ছিল, আর তার শরীরের রক্তে কিছু একটা সমস্যা হয়েছিল, যার কারণে তার শরীরের ভেতরে কিছু একটা তাকে ধীরে ধীরে খেয়ে ফেলছিল। আর এই যুবক ছেলেটা ছিল ব্র্যান্ডেরই ছেলে, যার জন্ম আসলে এই জঙ্গলের ভেতরে হয়েছিল, আর ওর নাম ছিল স্টিফেন, যে কিনা অনেক কম কথা বলতো। আর বাবা ছেলে দুজন মিলে এই জঙ্গলের ভেতরে লিলিকে বাঁচানোর জন্য বিভিন্ন ভেষজ ঔষধ খোঁজার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা লিলিকে বাঁচাতে পারে না। স্ত্রীকে বাঁচাতে না পারার কারণে তারা যখন এই জঙ্গল থেকে বেরিয়ে যেতে চাচ্ছিল, তখনই ব্র্যান্ডের সাথে ঈশ্বরের দেখা হয়ে যায়, যার কারণে সে তার ছেলেকে নিয়ে এই জঙ্গলেই ঈশ্বরের সেবায় মগ্ন হয়ে পড়ে। তো এইসব কথাবার্তা শেষে ক্যাবি খেয়াল করে যে তার পায়ের ক্ষতস্থান সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গিয়েছিল। ক্যাবি অবাক হয়ে যায়, কারণ মাত্র একদিনেই এত বড় ক্ষত কিভাবে ঠিক হতে পারে। তো যাই হোক, এখন আমাদের ক্যাবির বস উইনস্টনকে দেখানো হয়, যার শরীর সম্পূর্ণভাবে ছত্রাকের আক্রমণে একটা জীবন্ত মাশরুম টবের মতো হয়ে গিয়েছিল। আর এদিকে রাতের বেলা ক্যাবি যখন ঘুমাচ্ছিল, তখনই ব্র্যান্ড এবং তার ছেলে দুজনে তাকে ঘুম থেকে ডেকে তুলে সাবধানে থাকতে বলে, কারণ ঘরের বাইরে থেকে কোনো একটা ভয়ঙ্কর জন্তু তাদের ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করছিল। তারা সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর তখনই দেয়ালের অপর পাশ থেকে শেকড়ের মতো একটা বস্তু ক্যাবের উপরে হামলা করার চেষ্টা করে। তবে ব্র্যান্ড এ যাত্রায় সেই শিকড়টা কেটে ক্যাবিকে বাঁচিয়ে নিলেও কিছুক্ষণের মধ্যেই ঘরের ভেতরে ছত্রাকে আক্রান্ত একটা অদ্ভুত জন্তু প্রবেশ করে। আসলে এই জন্তুটা ছিল ক্যাবির বস উইনস্টনের মতোই একজন মানুষ, যে কিনা ছত্রাকে আক্রান্ত হয়ে এমন ভয়ঙ্কর হয়ে গিয়েছিল। এই রাক্ষসে মানুষটার কোনো চোখ ছিল না, সে দেখতে পারতো না, তবে সব কিছু শুনতে পারত, যার কারণে খুবই শান্তভাবে স্টিফেন এবং তার বাবা দুজন মিলে এই জন্তুটাকে মেরে ঘর থেকে তাড়িয়ে দেয়। আর জন্তুটাকে মারার পর ঘরের ভেতরে যে রক্তগুলো ছিল সেগুলো তারা সংগ্রহ করে রেখে বাকি সব কিছু তারা আগুনে পুড়িয়ে ফেলে। তো যাই হোক, এখন এমন ভয়ঙ্কর বস্তুটাকে দেখার পরে ক্যাবি ব্র্যান্ডকে জিজ্ঞাসা করে যে এইসব কি, এরা কারা। এখানে ব্র্যান্ড তার কাছে এই ব্যাপারটা খোলাখুলি বলে দেয় যে আসলে এই জঙ্গলের ভেতরে এমন এক ধরনের ছত্রাক রয়েছে, যেটা মানুষের শরীরে কোনোভাবে প্রবেশ করতে পারলে সেটা ধীরে ধীরে মানুষের মাংসপেশি, ফুসফুস, হৃদয় সব কিছুতেই আক্রমণ করে, আর সামান্য সময়ের মধ্যেই সেই মানুষটাকে নড়াচড়া ও চলাচলের অক্ষম বানিয়ে ছত্রাকটা সম্পূর্ণভাবে মানুষটাকে নিজের কন্ট্রোলে করে নেয়।
আর এই ছত্রাক মানবজাতি পৃথিবীতে আসার আরও আগে থেকেই পৃথিবীতে ছিল, আর এখন তারা সম্পূর্ণ পৃথিবীতে ছড়িয়ে যেতে প্রস্তুত। অর্থাৎ এই ছত্রাক খুব সহজেই মানবজাতিকে ধ্বংস করে ফেলতে পারে। তো যাই হোক, এখন পরের সিনে আমরা দেখতে পাই স্টিফেন অবাক নয়নে ক্যাবের দিকে তাকিয়ে আছে। আসলে স্টিফেন জন্ম থেকেই এই জঙ্গলের ভেতরেই ছিল, তাই সে কখনোই বিপরীত লিঙ্গের কাউকে দেখেইনি। আর প্রথমবার সে একজন মেয়েকে দেখতে পাবার কারণে খুব সহজেই স্টিফেন ক্যাবির প্রেমে পড়ে যায়। আর এখানে ক্যাবিও স্টিফেনের সাথে বেশ কয়েকটা সেলফি তুলে নেয়, আর এই সেলফিগুলো দেখার সময় হঠাৎ করে ঘরের ভেতরে ব্র্যান্ড পৌঁছে যায়। আর সে ক্যাবির হাতের মোবাইলটা ভেঙে চিৎকার করে তাকে বলতে থাকে যে খবরদার, এইসব যন্ত্রপাতি আমার ছেলের সামনে একদম নিয়ে আসবে না। এটা বলে ব্র্যান্ড তার ছেলেকে নিয়ে জঙ্গলের ভেতরে একটা বিশাল বড় গাছের সামনে চলে যায়। আসলে ব্র্যান্ড এই গাছটাকে নিজের ঈশ্বর মনে করত। সে এই গাছের সামনে মাথা নত করে সেখানে গতকাল রাতে পাওয়া সে ছত্রাক মানবের রক্তটা বিসর্জন করে দেয়। আর সাথে সাথে গাছের ভেতরে ছোট ছোট এক ধরনের মাশরুম জন্মায়, যেই মাশরুমগুলো তারা বাবা ছেলে দুজনেই খেয়ে ফেলে। আসলে এই জঙ্গলের ভেতরের ফাঙ্গাসগুলো যেভাবে ধুলাবালির মতো চারিদিকে ছড়িয়ে পড়ে, সেগুলো থেকে বাঁচার জন্যই তাদেরকে এই মাশরুমগুলো খেতে হতো। এক কথায় বলতে গেলে এই গাছটা ছিল ব্র্যান্ডের কাছে ঈশ্বরের মতো, যার সামনে তারা রক্ত বিসর্জন দিলে সেই ঈশ্বর তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য মাশরুম উপহার দেয়। অর্থাৎ যদি তারা রক্ত বা বলিদান না করে, তাহলে এই ঈশ্বর গাছ তাদেরকেও ইনফেক্টেড করে ছত্রাক মানবের মতো তৈরি করে ফেলবে। এখন বাবা ছেলে বাড়িতে ফিরলে দেখতে পায় যে ক্যাবির শরীরে ধীরে ধীরে ছত্রাকগুলো বেড়ে যাচ্ছিল, যেটা দেখে স্টিফেন ক্যাবিকে বাঁচানোর জন্য প্রচণ্ড উতলা হয়ে পড়ে। কিন্তু ব্র্যান্ড তার ছেলের সাথে ক্যাবির এত ঘনিষ্ঠতা সহ্য করতে পারছিল না, তাই সে ক্যাবিকে নিরাপদে জঙ্গল থেকে বের করিয়ে দেবার জন্য নিয়ে যেতে থাকে। আর তখনই পরম মমতায় শেষবারের মতো স্টিফেন ক্যাবিকে অনেকক্ষণ জড়িয়ে ধরে থাকে। এরপর ব্র্যান্ড যখন ক্যাবিকে নিয়ে জঙ্গল থেকে বাইরে বেরোচ্ছিল, তখনই ক্যাবি বারবার তাকে জিজ্ঞাসা করছিল যে ছত্রাক যদি মানুষগুলোকে এভাবেই সংক্রামিত করে ফেলে, তাহলে তোমরা কেন সংক্রামিত হও না? তোমরা কিভাবে এই জঙ্গলের ভেতরে এত নিরাপদে রয়েছো? কিন্তু ব্র্যান্ড তাকে এইসব ব্যাপারে কিছুই বলে না। আর এভাবে এগিয়ে যেতে যেতে ক্যাবি তার সামনে তার বস তথা উইনস্টনকে দেখতে পায়, যে কিনা ততদিনে 70% মাশরুমে পরিণত হয়ে গিয়েছিল। আর ক্যাবি তার বসের কাছে যেতেই অদ্ভুতভাবে আমরা দেখতে পাই যে উইনস্টন তখনও জীবিত ছিল। সে যদিও চোখে কিছু দেখতে পারছিল না, কিন্তু তবুও ক্যাবির আওয়াজ শুনে সে তাকে বলে যে ক্যাবি, প্লিজ আমাকে মেরে ফেলো, আমি এভাবে আর থাকতে চাই না। কিন্তু ক্যাবি কোনোভাবেই তার বসকে মারতে পারছিল না। সে বলে যে আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব, আমি তোমাকে সুস্থ করে ফেলবো। কিন্তু এই অসহ্য যন্ত্রণা থেকে বাঁচার জন্য ক্যাবির সামনেই তার বস স্বেচ্ছায় মৃত্যুবরণ করে। আর তখনই চারপাশ থেকে আরও বেশ কয়েকটা ছত্রাক মানবের অদ্ভুত শব্দ শুনতে পেয়ে তারা দুজন সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে থাকে। আজকে তারা আর এই জঙ্গল থেকে বের হতে পারে না। ফলস্বরূপ তারা আবারও নিজেদের ঘরে পৌঁছে যায়। আর সেদিন রাতে ক্যাবি খেয়াল করে যে তার হাতের পাশাপাশি এখন তার পায়েও ছত্রাক জন্ম নিচ্ছিল। সে নিজের এমন অবস্থা দেখে প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে ব্র্যান্ডকে বলতে থাকে যে আমি জানি তোমার কাছে এই ছত্রাক থেকে বাঁচার ঔষধ রয়েছে, তুমি কেন আমাকে বাঁচাচ্ছ না? কিন্তু ব্র্যান্ড তার কথায় কোনো উত্তর না দিয়েই ঘর থেকে বেরিয়ে চলে যায়। এটা দেখতে পেয়ে ক্যাবি তার ছেলেকে জিজ্ঞাসা করে যে তোমার বাবা কোথায় গেল? এখন স্টিফেন বলে যে বাবা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে গেছে। কৌতূহলবশত ক্যাবি স্টিফেনকে জিজ্ঞাসা করে যে তোমার মা কি শহরের কোনো হাসপাতালে মারা গেছে নাকি এখানে? আর অদ্ভুতভাবে স্টিফেন তাকে বলে যে মা এখনও বেঁচে আছে আর তিনি এই জঙ্গলের ভেতরেই আছে। এদিকে জঙ্গলের ভেতরে ব্র্যান্ড যখন তার ঈশ্বর তথা সেই গাছটার পূজা করছিল, তখনই গাছের ভেতর থেকে অদ্ভুত কিছু শব্দ শুনে ব্র্যান্ড প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে দ্রুত বাড়িতে এসে দেখতে পায় যে তার ছেলে আর ক্যাবি দুজনেই যেন একে অপরের প্রেমে পড়ে গিয়েছিল। তো যাই হোক, এখন পরদিন আবার ব্র্যান্ড তার ছেলেকে নিয়ে সেই গাছের কাছে পৌঁছে যায়। আর আজকে এখানে তারা কিছুটা মাংস বিসর্জন দেওয়ার পরে ঈশ্বর তাদেরকে সেই ছত্রাক উপহার দেয়।
কিন্তু ব্র্যান্ড সেই ছত্রাকটা খাওয়ার পরে তার ছেলেকেও খাইয়ে দেয়, কিন্তু স্টিফেন এবার সেই মাশরুমটা না খেয়ে সে দ্রুত বাড়িতে এসে সেটা ক্যাবিকে খাইয়ে দেয়। আর এটা খাবার সাথে সাথে ক্যাবির শরীরের সেই ছত্রাকগুলো নিমিষেই ভালো হয়ে যেতে থাকে। আর এই ঘটনার পরে স্টিফেনের সাথে ক্যাবির সম্পর্ক আরও গভীর হতে থাকে। তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে যায়। আর আজকে জঙ্গলের ভেতরে ঘুরতে ঘুরতে স্টিফেন ক্যাবিকে একটা গাছের সামনে নিয়ে গিয়ে বলে যে এটাই আমার মা। আর ক্যাবি অবাক হয়ে দেখতে পায় যে এই গাছের একটা ডালে তার মায়ের বিয়ের আংটিটা এখনও পরানো আছে। অর্থাৎ ছত্রাকের আক্রমণে স্টিফেনের মা ততদিনে একটা গাছে পরিণত হয়ে গিয়েছিল। এরপর ক্যাবি আর স্টিফেন যখন বাড়িতে ফিরে আসে তখন ব্র্যান্ড তাদেরকে দেখে প্রচণ্ড রেগে যায়, কারণ সে আসলে চাচ্ছিল না তার ছেলের সাথে ক্যাবি এতটা ঘনিষ্ঠ হোক। তাই সে চিৎকার করে বলে যে তোমরা মানুষেরা কি শুরু করেছো বলো তো? তোমরা নিজেদেরকে মারার জন্য বন জঙ্গল ধ্বংস করে দিচ্ছ, অ্যাটমিক বোমা তৈরি করছো, আর প্রার্থনা করছো কিছু কাল্পনিক ঈশ্বরের কাছে। তোমাদের কি মনে হয় যে তোমাদের ঈশ্বর তোমাদেরকে বাঁচাতে আসবে? কখনো না। তোমরা যারা এই জঙ্গলে থাকা হাজার হাজার জীবজন্তুদের জীবন কেড়ে নিয়েছো, ঠিক তেমনই একদিন আমার ঈশ্বর তোমাদের সম্পূর্ণ মানবজাতির উপরে হামলা করে দেবে। সেদিন মানবজাতি মৃত্যুর জন্য প্রার্থনা করবে, কিন্তু মৃত্যু তাদের থেকে দূরে সরে যাবে। তোমরা না তো কেউ বাঁচতে পারবে, না কেউ মরতে পারবে। এইসব কথা শুনে ক্যাবি অনেক কৌতূহলী হয়ে বলে যে এগুলো কিভাবে হবে, আমি এগুলো বুঝতে চাই, আমি জানতে চাই। আর তখনই ব্র্যান্ড তাকে নিয়ে একটা টেবিলে বসে আর তার নাকে এক ধরনের পাউডার স্প্রে করে দেয়। আর সাথে সাথে ক্যাবি স্বপ্নের দুনিয়াতে পৌঁছে যায়, যেখানে সে বিশাল বড় একটা গাছ দেখতে পায়। আর আমার ধারণা এটাকে দ্য ট্রি অফ লাইফ হিসেবে দেখানো হয়েছে। আর এখানে সেই গাছটা যেন নিজের ভাষায় ক্যাবিকে কিছু একটা জানিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই ক্যাবির ঘুম ভেঙে যায়। আর সাথে সাথে ব্র্যান্ড তাকে জিজ্ঞাসা করে যে ঈশ্বর তোমাকে কি বলেছে, তুমি কি জানতে পেরেছো? আসলে ক্যাবি স্বপ্নের মাঝে দেখেছিল যে সেই গাছটা এখন স্টিফেনের বলি চাচ্ছিল, কিন্তু সে এই ব্যাপারটা ব্র্যান্ডকে কোনোভাবেই বুঝতে দেয় না। সে মনে মনে স্টিফেনকে বাঁচাবে বলে সিদ্ধান্ত নেয়। তাই সে স্টিফেনকে বুঝায় যে এই জঙ্গলের বাইরের দুনিয়াটা কত সুন্দর, সেখানে খাবার খাওয়ার জন্য অনেক কিছু রয়েছে, পরার জন্য অনেক রকমের কাপড় রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। তাই এখন পরদিন রাতে ব্র্যান্ড যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করতে গিয়েছিল, তখনই ক্যাবি স্টিফেনকে নিয়ে এই ঘর থেকে পালিয়ে যেতে থাকে। কিন্তু বেশ কিছু দূর যাবার পরে ক্যাবির সাথে ব্র্যান্ডের দেখা হয়ে যায়। আর ততক্ষণে ব্র্যান্ড নিজেও সেই গাছের কাছ থেকে জানতে পেরেছিল যে এখন তার ছেলেকে বলি দিতে হবে। যদিও ব্র্যান্ড নিজেও এই কাজটা করতে অনেক কষ্ট পাচ্ছিল, কিন্তু তবুও তার কাছে ঈশ্বরের সন্তুষ্টি সবার আগে। তাই সে তার ছেলেকে আটকিয়ে বলে যে বাবা, তুই এই মেয়ের কথা শুনিস না, ও তোকে মানুষের দুনিয়াতে নিয়ে গিয়ে বিক্রি করে দেবে, তোকে দিয়ে কাজ করিয়ে নেবে, তুই ওই দুনিয়াতে গেলে একদমই বাঁচতে পারবি না। এইসব আরও অনেক কথা বলে ব্র্যান্ড তার ছেলেকে নিজের সাথেই রেখে দেয়। এইসব কিছু দেখে বিরক্ত হয়ে ক্যাবি একা একাই জঙ্গল থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু বেচারা স্টিফেনের কথা মনে করে সে আবারও তাকে বাঁচানোর জন্য জঙ্গলের ভেতরে চলে আসে। আর এদিকে ব্র্যান্ড তার ছেলেকে বুঝিয়ে শুনিয়ে সেই গাছের কাছে নিয়ে যাচ্ছিল তাকে বলিদান করার জন্য। স্টিফেন কিছু বুঝে ওঠার আগেই তার বাবা তাকে ছুরিকাঘাত করে আহত করে সেই গাছের সামনে অর্পণ করে দেয়। মুহূর্তের মধ্যেই সেই গাছটাও স্টিফেনকে শেকড় দিয়ে জড়িয়ে ধরে। আর এবার ফাইনালি ব্র্যান্ড যখন তার ছেলেকে মারতে যাচ্ছিল, তখনই সেখানে স্টিফেনকে বাঁচানোর জন্য ক্যাবি চলে আসে। কিন্তু ব্র্যান্ড খুব সহজেই ক্যাবিকে আহত করে সেখান থেকে সরিয়ে দেয়। এবার স্টিফেন নিজেই তার বাবার সাথে যুদ্ধ ঘোষণা করে। আর তাদের এই লড়াইয়ের মাঝে সেখানে একটা ছত্রাক মানবও পৌঁছে যায়। লড়াইয়ের এক পর্যায়ে স্টিফেন সেই ছত্রাক মানব এবং তার বাবা দুজনকে মেরে সেখানে ফেলে ক্যাবিকে নিয়ে দৌড়ে তার বাড়িতে ফিরে আসে। আর এখন পরদিন সকালে আমরা ব্র্যান্ডকে দেখতে পাই যে কিনা সম্পূর্ণভাবে ছত্রাকদের আক্রমণের শিকার হয়ে গিয়েছিল। তার শরীর থেকে অলরেডি মাশরুম গজিয়ে গিয়েছিল। আর সে নিজেকে রক্ষা করার জন্য নিজের রক্ত সেই গাছ তথা ঈশ্বরের কাছে অর্পণ করে।
কিন্তু দুর্ভাগ্যবশত এবার এই গাছটা তার এই বলিদান একদমই গ্রহণ করে না, যার ফলস্বরূপ এই গাছের নিচে ছটফট করতে করতে ছত্রাকে পরিণত হয়ে যায় ব্র্যান্ড। আর অপরদিকে বাড়িতে থাকা ক্যাবি এবং স্টিফেন দুজনেই বুঝতে পারে যে তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে। কিন্তু ততদিনে ক্যাবির শরীরে ছত্রাকের আক্রমণ ভয়ঙ্করভাবে বেড়ে গিয়েছিল আর সে সম্পূর্ণভাবে অবশ হয়ে গিয়েছিল। সে বারবার স্টিফেনকে বলে যে তুমি এখান থেকে চলে যাও, তুমি আমাকে মেরে ফেলো। কিন্তু স্টিফেন তাকে অনেক ভালোবাসতো, সে তাকে ছেড়ে কোথাও যায় না। আর এভাবে স্টিফেন অনেক দিন তার সাথে থাকে, যতদিন না পর্যন্ত ক্যাবি সম্পূর্ণভাবে মাশরুমে পরিণত হয়ে যায়। এরপর স্টিফেন নিজের সব কিছু গোছগাছ করে নিয়ে মানুষের দুনিয়াতে পৌঁছে যায়। আর এখানেই আমরা তাকে দেখতে পাই যে কিনা এই নতুন দুনিয়াতে নিজেকে মানিয়ে নেবার চেষ্টা করছে। সে একটা রেস্টুরেন্টে খাবার খাওয়া শেষ করে যখন সেখান থেকে চলে যায়, তখনই আমরা তার রেখে যাওয়া বাকি খাবারের ভেতরে ছত্রাক জন্মাতে দেখি। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। গল্পটা অনেক বেশি মিস্টেরিয়াস ছিল। আর তাছাড়াও গল্পের শেষে স্টিফেনের মাধ্যমে যে ছত্রাকগুলো এত সহজে ছড়িয়ে পড়ছিল, এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই সিনেমার যদি দ্বিতীয় পার্ট তৈরি হয় তাহলে হয়তো এই ছত্রাকগুলো পুরো মানবজাতির মধ্যেই ছড়িয়ে যাবে। তবে গল্পটা একটু বেশি রহস্যজনক ছিল, কারণ এই গাছটা কোথা থেকে আসলো, এটা কি আসলেই আদিকাল থেকে পৃথিবীতে ছিল নাকি এটা কোনো এলিয়েন গোত্রীয় প্রাণী, এইসব ব্যাপারে কোনো কিছুই আমাদেরকে ক্লিয়ার করা হয়নি। এগুলো আমাদের চিন্তাধারার উপরে ছেড়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, কেমন লাগলো এই রহস্যময় সাদামাটা গল্পটা সেটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।